দেই। দেখো আজকের ক্লাসে আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা পড়তে চাচ্ছি। তার আগে একটা টপিক পড়াতে চাচ্ছি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেজুলেশন অফ ডিএফটি। তোমরা কি দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা আমরা তো ডিএফটি ক্যালকুলেশন করা দেখে আসলাম। এর আগের ক্লাসে ডিএফটি ক্যালকুলেশন করেছি। দেখো এখন বিষয়টা হচ্ছে, ধরো আমরা যখন ডিএফটি ক্যালকুলেট করি এরকম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিই, এক্স কে ইকুয়ালস টু সামেশন এন ইকুয়ালস টু 0 থেকে n - 1 এক্স এন ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই কে এন বাই এন, এরকম ফর্মুলা ইউজ করি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ধরো আমরা এখানে যে প্রবলেমটা দেখিয়েছি সেখানে আমরা দেখেছি যে এক্স এন এর স্যাম্পল পয়েন্ট আছে 4টা। ধরো এই প্রবলেমের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এই প্রবলেমের ক্ষেত্রে 4টা আছে। সুতরাং আমরা ডিএফটি পয়েন্টও ক্যালকুলেট করেছি 4টা, x0 x1 x2 x3, এরকম x0 থেকে x3 পর্যন্ত 4টা। আচ্ছা, এখন ধরো তাহলে আমরা যদি এই 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 সিগন্যালের জন্য মানে xn এর জন্য যে আমরা ডিএফটি পয়েন্ট পেয়েছি সেগুলো যদি ম্যাগনিটিউড স্পেকট্রাম ড্র করি সেখানে কয়টা পয়েন্ট থাকবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে? 4টা। 4টাই থাকবে। এখন ধরো আমরা যদি ফ্রিকোয়েন্সি রেজুলেশন বাড়াতে চাই, দ্যাট মিনস 4টার চাইতে বেশি পেতে চাই, ধরো 8টা পেতে চাই বা 16টা পেতে চাই বা অন্য কিছু চাইতে পারো, তুমি 10টা পেতে চাই, 12টা পেতে চাই, তাহলে আমরা কি করব? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এইখানে আমরা n ইকুয়ালস টু 4 ধরে ক্যালকুলেশনটা করলাম। n ইকুয়ালস টু যদি 8 পয়েন্ট ডিএফটি করতে চাই n ইকুয়ালস টু 8 ধরতে হবে, এটা তো বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। n ইকুয়ালস টু 8 বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে, দেখো এখানে দেখো x নট কে এর ভ্যালু 0 ছিল, যখন কে এর ভ্যালু 0 থাকলো আর x নট x1 x2 x3 এইগুলার সাথে ওই যে কমপ্লেক্স টার্ম একটা মাল্টিপ্লাই করে যোগ করলাম, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি রেজুলেশন বাড়াতে চাই তাহলে কি হবে সেটা একটু পরে আমি ক্লিয়ার করতেছি। তার আগে তোমাকে একটু কিছু রেজাল্ট দেখাচ্ছি। ধরো আমার একটা সিগন্যাল আছে xn, xn ইকুয়ালস টু 1 2 3 4, আমি র্যান্ডমলি আমি আমার মতো করে ধরে নিয়েছি 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা, তোমরা ম্যাথ ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করেছো, সেখানে এফএফটি ইউজ করেছো না? জি স্যার। এফএফটি এফএফটি সেটা আজকে ক্লাসে পড়বো। এফএফটি হচ্ছে আসলে ডিএফটি, কিন্তু ক্যালকুলেশনটা ফাস্ট করে বলে এই জন্য এটাকে বলা হচ্ছে এফএফটি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি এফএফটি ফাংশন ইউজ করে কিভাবে ইউজ করেছো। ধরো যদি এক্স এর ডিএফটি বের করতে চাও, তাহলে এক্স এর ধরো যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে ক্যাপিটাল এক্স হয়, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এফএফটি ব্রেকেটে এক্স কমা দিয়ে একটা এন ইউজ করেছো না? হ্যাঁ স্যার। এনটা কি জিনিস? এনটা হচ্ছে কতটা পয়েন্টের আমি এফএফটি করতেছি ওইটা। কতটা পয়েন্ট পেতে চাই, আচ্ছা সেটাই আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আসলে 4 পয়েন্ট ডিএফটি যদি করি, 4 পয়েন্ট একই, এক্সএন একই আছে। এক্সএন একই আছে বলতে বোঝাচ্ছি এখানে আছে তোমার 1 2 3 4, 1 2 3 4, এই 4টা স্যাম্পল পয়েন্টই আমার আছে। এখন ধরো আমি ডিএফটি যখন করতে চাচ্ছি, ধরো আমি পয়েন্ট বিভিন্ন পয়েন্ট নিয়ে করতে চাচ্ছি, 4 পয়েন্ট 8 পয়েন্ট 16 পয়েন্ট। যদি 4 পয়েন্ট ডিএফটি করি তাহলে রেজাল্ট যেটা আসে দেখো, প্রথমটা আসলে এটা এটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, জাস্ট 10 জিরো আই কম্পিউটার দেখিয়েছে আর কি, বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা ডিসি কম্পোনেন্ট। 4 পয়েন্ট ডিএফটি করলে কয়টা পয়েন্ট থাকবে? 4টা। 4টা। তাহলে 1টা 2টা 3টা 4টা পাওয়া যাচ্ছে। এবং তোমরা জানো এখানে 1 2 3 4 এটাকে আমরা বলতে পারি একটা রিয়াল নাম্বারের সিকোয়েন্স, তাই না? হ্যাঁ স্যার। তাহলে প্রথম কম্পোনেন্টটা কি আসবে? ডিসি কম্পোনেন্ট। জি স্যার। সিম্পলি এই সবগুলোর যোগফল 1 2 3 4 যোগ করলে যেটা আসে সেটা, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, পরের যেটা আসে একটা, এই এই টার্মটা এটার লাস্টেরটার কমপ্লেক্স, লাস্টেরটার মানে তোমাকে বলা এরকম একটা কথা বলেছিলাম, দেখো মনে করে, যদি রিয়াল সিকোয়েন্স হয় তাহলে ওই ডিএফটি কম্পোনেন্ট গুলো হবে, রিয়াল পার্টটা হবে সিমেট্রিক আর ইমাজিনারি পার্টটা হবে অ্যান্টি সিমেট্রিক, এরকম বলেছিলাম না? জি স্যার, বলেছিলাম। এই কমেন্টস থেকেই বলেছিলাম, দেখো xn is real, then x k have symmetric real part and anti-symmetric imaginary part. ইমাজিনারি পার্ট। ওকে, তার মানে হচ্ছে এই যে ডিসি কম্পোনেন্টের পরের যে কম্পোনেন্ট আসবে
এটা দেখো রিয়াল পার্টটা কত, -2। -2। এইটারই সিমেট্রিক হবে লাস্টেরটা, তাহলে -2, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর ইমাজিনারি পার্ট প্লাসটা আসলো +2i বা 2j, তাই তো। জি স্যার। এটার অ্যান্টি সিমেট্রিক মানে -2j বুঝে। এভাবে আসবে। তাহলে 4 পয়েন্ট ডিএফটি করলে আমরা 4টা পয়েন্ট পাচ্ছি। সেই একই সিকোয়েন্স xn এর যদি 8 পয়েন্ট ডিএফটি করি, 8 পয়েন্ট, দেখো প্রথমটা ডিসি কম্পোনেন্ট থাকলো, মাঝখানে আরেকটা কম্পোনেন্ট আছে, তারপরের যে কম্পোনেন্ট সেটা আসলে 4 পয়েন্ট ডিএফটি কম্পোনেন্টের যে ভ্যালু, একই ভ্যালু, মাঝখানে আরেকটা আসলো, আরেকটা, এটা হচ্ছে 4 পয়েন্ট কম্পোনেন্টের একই ভ্যালু। তার মানে দেখা যাচ্ছে 8 পয়েন্ট ডিএফটিতে 4 পয়েন্ট ডিএফটিতে তুমি যে ডিএফটি কম্পোনেন্ট গুলো পাচ্ছ সেগুলো তো পাচ্ছ, এর মাঝে আরেকটা করে আরেকটা করে তুমি কমপ্লেক্স সিগন্যাল পাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, একইভাবে আমি এখানে দেখাচ্ছি 16 পয়েন্ট ডিএফটি। 16 পয়েন্ট ডিএফটি দেখো, প্রথমটা হলো ডিসি ভ্যালু 10, সবগুলোই 10। তারপরে দেখো 8 এর সাথে কম্পেয়ার করে এর মাঝে আরেকটা কম্পোনেন্ট পেয়েছো, আর পরের কম্পোনেন্টটা হচ্ছে দেখো এই যে 8 পয়েন্ট ডিএফটির সেকেন্ড কম্পোনেন্টের সমান, মাঝখানে আরেকটা, এইভাবে আসছে। তার মানে দেখা যাচ্ছে যে তুমি যদি 4 পয়েন্ট ডিএফটি আর 8 পয়েন্ট ডিএফটির কম্পেয়ার করো, 4 পয়েন্ট ডিএফটির মাঝে মাঝে আরেকটা করে পয়েন্ট আসবে, তাই না? তাই তো? হ্যালো, শুনছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পয়েন্ট বাড়ালে মাঝে কিছু কমপ্লেক্স পয়েন্ট। আরো বাড়ে, তার মানে কি এটা ফ্রিকোয়েন্সি রেজুলেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কম্পিউটার তো যেটা করে, কম্পিউটার যেটা বললাম, তুমি ওই পয়েন্ট কত নিতে চাচ্ছ, এক্স এফএফটি ব্রেক মানে ইন ব্রেকেট এক্স কমা এন দিলে এন যতগুলা পয়েন্ট চাচ্ছ ততগুলা পয়েন্ট তোমাকে ক্যালকুলেট করে দিবে। কিন্তু আসলে বাস্তবতাটা কি, আমি ধরো একটু আগে যে তোমাকে বেসিক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখালাম, এই ইকুয়েশন ইউজ করে করতে চাই, x0 x1 x2 x3 x4 এক্স, এখানে x3 পর্যন্ত 4 পয়েন্ট করেছি, যদি 8 পয়েন্ট করতে চাই তাহলে x0 x1 x2 এরকম করে করে আমাকে কোথায় যেতে হবে, x7 এ যেতে হবে, তাই তো? বুঝতে পারছো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 8 পয়েন্ট হলে x0 থেকে x7, হ্যাঁ, আর x7 16 হলে x0 থেকে x50। আচ্ছা, তাহলে সেইটা তো তুমি কিভাবে যাবে সেটাই হচ্ছে কোশ্চেন। সেইটা যাওয়ার জন্য টেকনিকটা একটু আমি তোমাকে বলছি এখন। দেখো, প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি রেজুলেশন বলতে কি বুঝি এটা তো বুঝতে পারলাম। আমরা কোন একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্সের ফুরিয়ার ট্রান্সফর্ম যখন করছি, তখন তখন আমরা এই একটা পিরিয়ডের মধ্যে যত বেশি সিকোয়েন্স নেব, একটু আগে তোমাদেরকে এর আগের ক্লাসে আমি যখন পড়িয়েছিলাম, দেখো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা আসলে কি করি, একটা পিরিয়ডের মধ্যে স্যাম্পল নেই, তাই না? এই দেখো, হ্যাঁ স্যার। একটা পিরিয়ডের মধ্যে স্যাম্পল নেই, এই স্যাম্পলগুলা একটা পিরিয়ড আমরা কনসিডার করি, তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত, জিরো থেকে টুয়াইস পাই পর পর রিপিট করে। তাহলে সেখানে আমি যে স্যাম্পল নিচ্ছি, কতগুলা স্যাম্পল নিচ্ছি, সেটাই হচ্ছে ডিএফটি পয়েন্ট। তুমি কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো এই যে ফিগারটা দেখাচ্ছি, এখানে ধরো আমি যে স্যাম্পল নিচ্ছি তার সাথে যদি ডাবল স্যাম্পল নিতে চাই, নেই, তার মানে কি এর মাঝে আরেকটা একটা করে কম্পোনেন্ট পাওয়া যাবে না? জি স্যার, গ্যাপ গুলো আরো কমে যাবে, হ্যাঁ, ভ্যালু সুতরাং আরো পাবো মাঝে মাঝে। পাবো, এবং ফ্রিকোয়েন্সি রেজুলেশনটা তখন বেড়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এখন দেখো তাহলে আমরা এটা কিভাবে করি প্র্যাকটিক্যালি, সেটা করার জন্য এখানে আমরা যে কাজটা করি, সিম্পলি আমার যে xn আছে, মানে একটা থিওরি আছে, থিওরিটা প্রুভ করা যায়, এখানে তোমাদেরকে সেই থিওরির প্রুফ দেখাচ্ছি না। সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা সিকোয়েন্সের লাস্টে বলতে বোঝাচ্ছি, ধরো একটা একটু আগে যে সিকোয়েন্সটা দেখালাম, সিকোয়েন্সটা কি ছিল, xn = 1 2 3 4, তাই তো? হ্যাঁ স্যার। 1 2 3 4, এই 1 2 3 4 এর সাথে যদি আরো কিছু জিরো অ্যাড করো, যে প্রসেসটাকে বলা হয় জিরো প্যাডিং, যেমন 1 2 3 4 আছে, তুমি যদি 8 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করতে চাও, তাহলে 1 2 3 4 তারপরে আরো 4টা জিরো অ্যাড করো, তাহলে কয়টা স্যাম্পল হলো? 8টা হয়ে গেল। 8টা হয়ে গেল, বাট তোমার পরের স্যাম্পল গুলা সবগুলা জিরো, তাই তো? হ্যাঁ স্যার। এখন তুমি যদি সেই জিরো সহ 8টা স্যাম্পল যেগুলো, সেগুলো যদি তুমি ডিএফটি ক্যালকুলেট করো, তাহলে 8টা পয়েন্ট পাওয়া যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, একটা ম্যাথমেটিক্যাল থিওরি আছে যেটা বললাম,
এই জিরো প্যাডিং ইন টাইম ডোমেন, জিরো প্যাডিং বিষয়টা কি তাহলে? আমার যে অরিজিনাল সিকোয়েন্সটা আছে সেখানে স্যাম্পল নাম্বার লিমিটেড, সেই স্যাম্পল নাম্বারের লাস্ট সাথে মানে ইন্ডে যেখানে শেষ হলো, যেমন 1 2 3 4, 4 শেষ হলো 3 নম্বর স্যাম্পল, 4 নম্বর স্যাম্পল আর কি, যদি ধরো 0 1 2 3 4 নম্বর স্যাম্পল, তারপরে আরো 4টা জিরো যদি অ্যাড করো, এই যে জিরো অ্যাড করা এই প্রসেসটাকে বলা হয় জিরো প্যাডিং, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, জিরো প্যাডিং করলা কোন ডোমেনে? টাইম ডোমেন সিগনালে, তাই তো? জি স্যার, ওটা টাইম ডোমেনে করছি। হ্যাঁ, এখন এটা যদি এখন ফুরিয়ার ট্রান্সফর্ম করো, ফুরিয়ার ট্রান্সফর্মে এই যে টাইম ডোমেইনে জিরো প্যাডিং ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্টারপোলেশন ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। ইন্টারপোলেশন মানে কি? মাঝখানে আরো আরো কিছু পয়েন্ট পাওয়া, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাকে আমি এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমার একটা এক্সএন দেওয়া আছে, এক্সএন এর 10টা স্যাম্পল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10টা স্যাম্পল আছে। এখন এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম পেতে চাও, ফুরিয়ার ট্রান্সফর্মের চেহারা একটা পিরিয়ড হওয়া উচিত এই যে এরকম একটা শেপ, এরকম একটা শেপ হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো দেখি, যদি কোনো একটা ফিল্টারে যদি ইম্পালস রেসপন্স এরকম হয়, এরকম 10টা 1 ধরো, তাহলে ফিল্টারটা কেমন? মুভিং এভারেজ ফিল্টার। সেটা আসলে নেচারটা কেমন? মানে স্যার নেচার বলতে কি বোঝাচ্ছেন? হাই পাস, লো পাস, ব্যান্ড স্টপ, তোমাদেরকে স্যার দেখি। ওটা তো হচ্ছে লো পাস। লো পাস ফিল্টার। তাহলে দেখো, এই যে এইরকম স্যাম্পল যদি থাকে, তার এই ম্যাগনিটিউড রেসপন্স দেখা যাচ্ছে এরকম, এটা আসলে লো পাস ফিল্টারই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দেখো, একটা পিরিয়ড টুয়াইস পাইতে গিয়ে আবার রিপিট হয়েছে। আমি এই ফিগারটা ড্র করেছিলাম, দেখো নেগেটিভ, এই যে এগুলাকে নেগেটিভ ধরে, নেগেটিভ যদি ধরো তাহলে এদিকে আসবে, তারপরে এরকম এরকম হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। একই বিষয় কিন্তু, যেমন তোমাকে আমি বলেছিলাম গত ক্লাসে বা বিভিন্ন ক্লাসে বলছি, টুয়াইস পাই তুমি কিভাবে হিসাব করবে? জিরো থেকে শুরু করে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এসে তুমি আবার জিরোতে শেষ করতে পারো, তাহলে টুয়াইস পাই হলো, তাই না? তাই তো? হুম। জি আবার স্যার। আবার এদিক থেকে যেতে পারো জিরো থেকে পাই। এটা তুমি জেড জেড ট্রান্সফর্মের কথা চিন্তা করো না কেন, যদি ইউনিট সার্কেল ড্র করো জিরো থেকে পাই, আবার জিরো থেকে উল্টা দিকে ক্লকওয়াইজ ডিরেকশন আসলে মাইনাস পাই, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সুতরাং স্যার। এটাকে যদি তুমি মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ড্র করো, সেটাও একটা পিরিয়ড না? মাইনাস পাই থেকে পাই, জি স্যার, ওটাও একটা পিরিয়ড হবে। তাহলে মাইনাস পাই থেকে পাই করলে কি হবে? এই পার্টটা তখন এই যে টুয়াইস পাই, এটা নেগেটিভ হয়ে এখানে আসবে না? হ্যাঁ স্যার। এখানে আসবে, আর এইগুলা এরকম হয়ে আসবে। আচ্ছা, যাই হোক, এইটা আসলে স্পেকট্রাম। এখন দেখো, তুমি যদি সিম্পলি এক্স এক্স তুমি যদি এটার স্পেকট্রাম ড্র করো, ইফ এন ইকুয়ালস টু এন, এন নিয়ে, তাহলে যে স্পেকট্রামটার শেপ আসে তার চেহারা আসে যে এরকম দেখা যাচ্ছে, বুঝতে পারছো? ডিএফটি করো, তাহলে দেখা যাচ্ছে এই স্পেকট্রাম আর এই স্পেকট্রাম খুবই আলাদা মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, অনেক ডিফারেন্ট। অনেক ডিফারেন্ট কারণটা হচ্ছে এটা রেজুলেশন খুবই কম, ক্লিয়ার? এটা কত পয়েন্টের জন্য স্যার? আগেরটা তো 10 পয়েন্ট ছিল। হ্যাঁ, এটা না না, আগেরটা 10 পয়েন্টের না, আগেরটা অনেক বেশি পয়েন্ট নিয়ে করা হয়েছে, এইটাই বরং 10। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার দেখো, এখন পরে বলছি জিরো প্যাডিং করছি, দেখো এখানে অলরেডি 0 থেকে 9 পর্যন্ত কয়টা স্যাম্পল ছিল? 10টা। 10টা। এখন আমি আরো 40টা জিরো অ্যাড করলাম, তারপরে আরো 40টা জিরো অ্যাড করলাম, টোটাল কয়টা হলো তাহলে? 50টা, তাই তো? 50টা। এখন তুমি যদি n ইকুয়ালস টু 50 নিয়ে, এটার 50টা পয়েন্ট হলো, n ইকুয়ালস টু 50 নিয়ে যদি তুমি ডিএফটি করো, ডিএফটিটা এরকম হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু তোমাকে বলে নেই, এখানে তুমি যেটা পাচ্ছ আসলে সবগুলা পাচ্ছ না, এই এই যে পয়েন্টগুলো দেখানো হচ্ছে রেড সার্কেল দিয়ে, এখানে একটা পাচ্ছ, 0 0 0 0 0 0 0 পাচ্ছ, ঠিক আছে? আইডিয়ালি হওয়া উচিত এই যে যেটার ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালারের উপর কিছু পয়েন্ট থাকা উচিত। আমি বলছি, এখন তুমি 10 নিয়ে করলে যেটা পাচ্ছ, জিরোতে একটা 1 পাচ্ছ, অন্য সবগুলো জিরো পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এই যে অন্য সবগুলো জিরো মানে যে এরকম একটা শেপ পাচ্ছ, যেটা তোমার এটা আসলে তোমার যে সিগন্যালের ম্যাগনিটিউড রেসপন্সটাকে রিপ্রেজেন্ট করতে পারছে না, কারণ ফ্রিকোয়েন্সি রেজুলেশন খুবই লোয়ার। এই জন্য তুমি আরো কিছু জিরো অ্যাড করলে, করে 50টা পয়েন্ট হলে, এখন 50টা যদি ডিএফটি কম্পোনেন্ট করে যে এইরকম একটা চেহারা পাওয়া যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো এইটা কিন্তু এটা খুবই কাছাকাছি, দেখো জিরোতে পেলা তুমি, এখানে 10 পেয়েছো, 10 না পেয়ে তুমি যদি নর্মালাইজ করো 1 হবে, যাই হোক। তারপরে এই মাঝখানে মাঝখানে আরো পয়েন্ট পেয়েছো, এই যে জিরো থেকে বেড়ে এই যে সাইড লব গুলাতে তুমি পয়েন্ট পেয়েছো না, এই যে এরকম, এই যে দেখো, তাহলে এটা একটা মোটামুটি
তোমার ম্যাগনিটিউড রেসপন্সকে রিপ্রেজেন্ট করতে পারছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এফএফটি যখন করেছো ওই যে ল্যাবে, তোমাদেরকে সাজেস্ট করেছিলাম কত পয়েন্ট ডিএফটি করতে, এফএফটি করতে গিয়ে কত পয়েন্ট? স্যার 512 বা 1024, মানে 2 টু দি পাওয়ার সামথিং এর। 2 টু দ্য পাওয়ার সামথিং এ করলেই সেই ক্যালকুলেশনটা খুব ফাস্ট হয়, সেটা আমরা দেখাবো ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মে। কিন্তু তুমি অন্যটাও করতে পারো, ধরো তুমি 1000 নিতে পারো, 500 নিতে পারো, 600 নিতে পারো, সেটাও করা যায়। ক্লিয়ার? আচ্ছা স্যার, তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে 512 পয়েন্ট ডিএফটি করতে চাচ্ছি, মানে একটা বেশি নাম্বার, যাতে তুমি ম্যাগনিটিউড রেসপন্সটাকে সুন্দর মতো অবজার্ভ করতে পারো। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, দেখো 111, এই 4টা মাত্র স্যাম্পল। এই 4টা স্যাম্পলের যদি তুমি এই 4টা স্যাম্পল যদি তুমি দেখো 0 তে 1, 1 1, 2 তে 1, 3 তে 1 এরকমের স্যাম্পল, ঠিক আছে? এটা যদি আমি 4 পয়েন্ট ডিএফটি করি এবং ফ্রিকোয়েন্সি স্যাম্পলিং রেট যদি হয় 8 কিলোহার্টজ, তাহলে আমি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ডিসি তে একটা ভ্যালু পাবো। 2000 এ একটা ভ্যালু পাওয়ার কথা ছিল, 2000 এ পাচ্ছি না। 2000, 4000, 6000 সবগুলো জিরো। তাহলে ম্যাগনিটিউড স্পেকট্রাম আসতেছে এরকম। বুঝতে পেরেছো? আচ্ছা এটা 4 পয়েন্ট ডিএফটি। এবার জাস্ট ধরো আমি 8 পয়েন্ট ডিএফটি করতে চাই। 8 পয়েন্ট ডিএফটি করা মানে হচ্ছে আমার তো স্যাম্পল পয়েন্ট 4টা আছে, আরো 4টা জিরো অ্যাড করতে হবে, তাই তো? হ্যাঁ নাকি স্যার। জিরো প্যাডিং যেটাকে বলে। তাহলে দেখো জিরোতে আমি 4ই পাচ্ছি, এই 2000 এর জিরো পাচ্ছি, 4000 জিরো পাচ্ছি, 6000 জিরো পাচ্ছি। এইখানে যে ডিএফটি কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আমি সবই পাচ্ছি, মাঝখানে আরেকটা করে পাচ্ছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এইখানে আমি দেখিয়েছি 80 পয়েন্ট ডিএফটি। 80 পয়েন্ট ডিএফটি করতে গেলে কি করতে হবে তাহলে? আমার তো 4টা 1 আছে স্যাম্পল, এরপরে আরো কিছু এমন ভাবে জিরো অ্যাড করতে হবে যাতে টোটাল স্যাম্পল সংখ্যা হয় 80। ঠিক আছে? এই শুনছো? জি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। তার মানে কয়টা জিরো অ্যাড করতে হবে? 76 নাকি? 76টা অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড করে তুমি যদি এখন 80 পয়েন্ট ডিএফটি করো তাহলে তার চেহারা এরকম দেখো। এটা এটা তোমাকে এটা তোমাকে বেশ রিজনেবল মনে হচ্ছে, এটা ম্যাগনিটিউড স্পেকট্রামটা। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে প্রথম কথা হচ্ছে জিরো প্যাডিংটা কি? হোয়াট ইজ জিরো প্যাডিং? জিরো প্যাডিং হচ্ছে ডিসক্রিট টাইম সিকোয়েন্স, যেটা টাইম ডোমেনে, সেটা যে স্যাম্পল ভ্যালু আছে তারপরে কিছু জিরো অ্যাড করা বা প্যাড করা, এটাকে বলা হয় জিরো প্যাডিং। ঠিক আছে? আচ্ছা স্যার। জিরো প্যাডিং করলে আমাদের কি লাভ হয়? আমরা ফ্রিকোয়েন্সি রেজুলেশন বাড়াতে পারি। কিভাবে বাড়াতে পারি সেগুলো একটু আগে আলোচনা করা হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে। আচ্ছা, আমরা একটু পরের স্টেপে যেতে চাচ্ছি, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। এই ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিক প্রিন্সিপলটা একটু কথা বলে নেই। এই বেসিক প্রিন্সিপলটা হচ্ছে বেসিক্যালি মানে তোমার যে ধরো যে কোনো একটা প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম ধরো, সেই প্রবলেমটাকে তুমি যদি অরিজিনাল প্রবলেমটা তুমি ধরো কোনো একটা ওয়েতে সেই প্রবলেমটা সলভ করতে পারো। এখন তুমি চাচ্ছ এই প্রবলেমটাকে ডিভাইড করে ফেলতে, মানে দুইটা আলাদা আলাদা পার্ট করে ফেলতে। ঠিক আছে? দুইটা আলাদা আলাদা পার্ট আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, এখন ক্যালকুলেট এই প্রসেসটাই আমরা ডিএফটিতে ইউজ করি, যে প্রসেসটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এটার মানে কি? ভাগ করো এবং জয় করো আর কি। তার মানে হচ্ছে তুমি কাজটাকে ভাগ করে ফেলবে যাতে তোমার যাতে তোমার মানে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি লোয়ার হয়, মানে কম্পিউটেশন কম সংখ্যক ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করে অপারেশনটা পারফর্ম করা যায়, সেই টেকনিকটা আমরা ইউজ করি। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা দেখো, এটার এখন তুমি যে কোনো একটা কাজ যদি দুই ভাগ করে করতে গিয়ে তোমার আরো বেশি কষ্ট হয়, তাহলে কি তুমি সেভাবে করবে নাকি? তা তো করবে না। ধরো একটা কাজ আছে, সেই কাজটা টোটাল কাজটা করতে যে তোমার কষ্ট লাগে, কষ্ট বলতে এখানে কম্পিউটেশনাল কষ্ট বলছি। আচ্ছা, সেটাকে দুই ভাগ করে করে তোমার যদি আরো বেশি কষ্ট লাগে, তাহলে কি তুমি দুই ভাগ করে করবে নাকি পুরাটাই করবে একসাথে? না স্যার, তখন তো 2 ভাগ করে করব না। সুতরাং কন্ডিশনটা হচ্ছে এই যে সাব প্রবলেম, মানে একটা প্রবলেমকে আমি কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম, তাহলে সাব প্রবলেম যেগুলা সেগুলার জন্য একটা কস্ট আছে, প্লাস কস্ট অফ ওভারহেড। ওভারহেড বিষয়টা হচ্ছে এরকম, ধরো তুমি যদি দুই ভাগ করে কোনো একটা কাজ করো, তাহলে আলটিমেটলি রেজাল্টটা তোমাকে একসাথে আবার করা লাগবে না? হ্যাঁ স্যার। ধরো তুমি একটা ব্রিজ বানাইতে পারো, ধরো আমাদের এখন পদ্মা ব্রিজ হচ্ছে, পদ্মা ব্রিজে তুমি অনেকগুলো স্প্যান ইউজ করা হয়েছে, স্প্যানগুলো আলাদা আলাদা ভাবে বানিয়ে তারপরে অ্যাড করা হয়নি?
জি স্যার, এনে এনে বসাই দিছে। হ্যাঁ, বসিয়ে দিচ্ছি। এখন তুমি পুরাটা যদি একটা স্প্যান বানিয়ে ফেলতে পারতে তাহলে তো তোমার আর ভাগ করে করে এনে বসাতে হতো না, একবারই তুমি করে করে ফেলতে পারতে নাকি? জি স্যার। আচ্ছা, এখন তুমি যে আলাদা আলাদা স্প্যান বানিয়ে সেগুলাকে আবার বসাতে চাচ্ছ যখন, তখন আবার তোমার কিছু এক্সট্রা কস্ট যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেইটাই আমি বলছি। তাহলে তারপরেও সে ভাগ করে 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 তারপরে একটা একটা করে স্প্যান বসাচ্ছে, বরং কারণ এতেই তো বরং তোমার টোটাল কস্টটা কম লাগতেছে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, সেই বুঝতে জন্য পেরেছি। আমরা এইখানেও আমরা ওইরকম ওভারহেড কস্ট বলতেছি, মানে দুইটা প্রবলেম আলাদা আলাদা ভাবে করে তোমার আলটিমেট যে রেজাল্ট, অরিজিনাল প্রবলেমের জন্য যে রেজাল্টটা পেতে গেলে কিছু ওভারহেড কষ্ট লাগে, সেই দুইটা কস্ট মিলে যখন অরিজিনাল প্রবলেমের কস্টের সাথে কম হবে তখন সেটাকে বলবো আমি যে আমি যে যে ডিভাইড করে প্রবলেমটা সলভ করলাম, সেখানে আমি কিছু অ্যাচিভ করলাম, সেইটাই বলছে এখানে। আচ্ছা, তাহলে টেকনিকটা কি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা এক্সএন এর ডিএফটি হচ্ছে এরকম: এক্স নট ডাব্লিউ ফোর জিরো কে, এক্স ওয়ান ডাব্লিউ ফোর ওয়ান কে, এক্স টু ডাব্লিউ ফোর টু কে, এক্স থ্রি ডাব্লিউ ফোর কে, এরকম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, একটা সিগন্যাল যদি এক্সএন হয় তার যদি চারটা কম্পোনেন্ট থাকে, তাই তো? এই শোনো, চারটা কম্পোনেন্ট যদি থাকে তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি বলো তো, ডিএফটি ক্যালকুলেট করার? এই তোমরা কি আমার কথা শুনছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এক্স এন এর মনে করো চারটা কম্পোনেন্ট আছে, এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি। তাহলে জি ডিএফটি স্যার। ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? সামেশন এক্স কে ইকুয়ালস টু কি হবে? ফর্মুলাটা কি ছিল? সামেশন কে ই ইকুয়ালস টু টু, দি পাওয়ার মাইনাস জে। এই মাইনাস আগেই চলে গেল কেন? সামেশন থেকে শুরু করো। সামেশন কে ইকুয়ালস টু জিরো থেকে এন মাইনাস এন ওয়ান মাইনাস নাকি, ওয়ান। মানে থ্রি, তাই তো? জি স্যার। যদি চারটা কম্পোনেন্ট থাকে থ্রি, তারপরে কি এক্স এন ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই এন কে বাই ক্যাপিটাল এন হচ্ছে ফোর, এরকম তো? হ্যাঁ স্যার। তার মানে কি করা হচ্ছে, আলটিমেটলি এক্স নটের সাথে সামথিং যোগ করা হচ্ছে, এক্স ওয়ানের সাথে সামথিং গুণ করা হচ্ছে, এক্স টুর সাথে সামথিং এরকম ভাবে গুণ করে সেগুলোকে অ্যাড করা হচ্ছে না, তাই তো? ডিপলি তো তাই করা হচ্ছে। হ্যাঁ স্যার। সুতরাং ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে আমি দেখো এইরকম ফর্মে লিখতে পারি, যেখানে এক্স নটের সাথে গুণ হচ্ছে ডাব্লিউ ফোর জিরো কে, এই জিরোটাকে কি এন এর ভ্যালু, তাই তো? যখন এন এর ভ্যালু ওয়ান জি তখন স্যার। ওয়ান কে, টু হলে টু কে, এরকম। ডাব্লিউ ডাব্লিউ ফোর এন কে, এটার মানে কি বলতো দেখি, ডাব্লিউ ফোর এন কে ইকুয়ালস টু কি? ই টু দি পাওয়ার মাইনাস জে জে টু টুয়াই পাই এন কে ডিভাইডেড বাই এন। ডিভাইডেড বাই এন। এখানে নিচে ফোর দিয়েছে মানে কি, এটা হচ্ছে ক্যাপিটাল এন এর ভ্যালু, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে তুমি আগের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেখো, আমরা ডিএফটির জন্য যে ইকুয়েশন ইউজ করছি সেটাকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, একই জিনিস, ঠিক আছে? জি সাম করা হয়েছিল, এখানে সামই করছি, এই যে দেখো এই একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম, চারটা টার্ম সাম করেছি। এখন কে এর ভ্যালু তুমি যদি জিরো বসাও তাহলে এক্স নট পাওয়া যাবে, ওয়ান বসালে এরকম পাওয়া যাবে। ওকে, ওকে স্যার। এখন আমি এই প্রবলেমটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি। একটা দেখো, আমার এখানে ইন্ডেক্সটা কি, আসলে এখানে ভেরি করতেছে কি, কোন একটা পার্টিকুলার কে এর জন্য কি ভেরি করতেছে, এন ভেরি করতেছে না? একটা ফিক্সড একটা পার্টিকুলার কে ভ্যালুর জন্য এন এর ভ্যালু চেঞ্জ করে করে মাল্টিপ্লাই করতেছে। হ্যাঁ, এন এর ভ্যালু চেঞ্জ করতেছো, সেই জন্য আমি এন গুলাকে দুই গ্রুপে ভাগ করে ফেলবো। এন গুলাকে দুই গ্রুপে, একটা হচ্ছে ইভেন অন এন আর একটা হচ্ছে অড এন, জোর বিজোর, ক্লিয়ার? জোর বিজোর। জি। আচ্ছা, এখন এখানে জিরোটাকে আমরা জোর বলি না বিজোর বলি? কি বলো না বলো, এখানে আমরা জিরোটাকে জোরের সাথে আমরা গ্রুপিং জিরো করছি। ইভেন। জিরো ইভেন, জিরোটাকে ইভেন ধরে নিচ্ছি। তাহলে জিরো পরেরটা কি, এক্স টু, এটা আসবে না? এই হ্যাঁ চারটা স্যার, নিয়ে যদি জিরো টু ফোর। হ্যাঁ, জিরো টু ফোর এগুলো আসবে। এখানে চারটাই আছে শুধু, জিরো ওয়ান টু থ্রি, তাহলে জিরো এবং টু মিলে এক গ্রুপে আসবে, যেগুলাকে বলতেছি এন, যেখানে এনটা হচ্ছে ইভেন। আর এক্স ওয়ান আর এই যে এক্স থ্রি, এই দুইটা আসবে যেখানে এনটা হচ্ছে অড, ঠিক আছে? তাহলে এই ইভেন পার্ট অড পার্ট যখন আলাদা আলাদা করে ফেলতে পারি, তখন দেখো ইভেন পার্টের জন্য আলাদাভাবে আমরা ডিএফটি ক্যালকুলেট করতে পারি, অড পার্টের জন্য করতে পারি। আচ্ছা, এইটাই আমি একটু আরেকটু ধরো, যদি তোমার এন, মানে এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম যে যদি চারটা মাত্র স্যাম্পল থাকে, যদি এন সংখ্যক স্যাম্পল থাকে তাহলে কি করবো, এক্স কে ইকুয়ালস টু আগের মতোই দুই ভাগে ভাগ করবো, একটা অড একটা ইভেন। ইভেন পার্টটা কি থাকবে, এন, যেখানে ইভেন এক্স এন ডাব্লিউ এন এন কে, যে এইখান থেকে আসছে জেনারেল ফর্মে, বুঝতে পারছো? এখানে চারটা ছিল, এখানে বলতেছি এন সংখ্যক আছে, ক্লিয়ার? ক্যাপিটাল এন সংখ্যক স্যাম্পল আছে, এখানে চারটা স্যাম্পল ছিল বলে ফোর ছিল।
আমি এই জন্য একটা এক্সাম্পল দিয়ে এই কোশ্চেনে আসতেছি। আর যখন অড হবে তখনও একই রকম নাকি? হ্যাঁ স্যার। তার মানে আমরা এখানে কি করলাম, যে আমি যে এক্স কে ডিএফটি ক্যালকুলেট করছি সেটাকে দুই ভাগে ভাগ করে ফেললাম। একটাতে শুধুমাত্র এন ইভেনের জন্য ক্যালকুলেশন করছি, আর একটাতে এন অড এর জন্য ক্যালকুলেশনটা করতেছি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যেহেতু দুই ভাগ করে ফেলছি, তাহলে এখানে ইন্ডেক্স এন এর পরিবর্তে আর ইকুয়ালস টু 0 থেকে n/2 - 1 এই পর্যন্ত যেতে পারি নাকি? এই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তুমি যদি ইভেন্ট গুলো একসাথে করো, ইভেন্ট গুলা টোটাল স্যাম্পল যদি n সংখ্যক হয়, ইভেন্ট স্যাম্পল কয়টা হবে? স্যার জি, কথাটা বুঝতে পারিনি, আরেকবার একটু ধরো বলবেন? কোনো একটা xn এর টোটাল নাম্বার অফ স্যাম্পল হচ্ছে n সংখ্যক, n ক্যাপিটাল N। হ্যাঁ তুমি স্যার। তুমি যদি ইভেন্ট গুলো একসাথে করো আর অড গুলো একসাথে করো, প্রত্যেক ভাগে কয়টা করে স্যাম্পল পড়বে? সিম্পলি অর্ধেক অর্ধেক করে হ্যাঁ স্যার, n/2 n/2 সেটাই আমরা এখানে দেখাচ্ছি। দেখো তাহলে ও, এখানে আর ইন্ডেক্স একটা অ্যাপ্লাই করলাম, আর ইকুয়ালস টু 0 থেকে n/2 - 1। এখানে কয়টা আছে স্যাম্পল? n সংখ্যক, তাই না? সরি, n/2 সংখ্যক। n/2 সংখ্যক। ওকে। আর এক্স n এর পরিবর্তে 2 এখানে বসালাম কেন বলো তো দেখি? কারণ এটা হচ্ছে ইভেন। ইভেন নাম্বার এনটাকে 2 এই ফর্মে রিপ্রেজেন্ট করলাম। একই রকম ভাবে ডাব্লিউ এন তো ছিলই, এই যে স্মল এন যেটা, সেইটাকে 2 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তুমি কি বুঝতে পারছো এই ফার্স্ট পার্টটা কিভাবে করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেকেন্ড পার্টে একই রকম, বাকি অর্ধেক আর ইকুয়ালস টু 0 থেকে n/2 - 1, কিন্তু এনটা হচ্ছে অড। অড মানে হচ্ছে তাহলে এক্স 2r+1 এই ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। জি স্যার। আচ্ছা, তাহলে একইভাবে ডাব্লিউ এন, এই এন এর স্মল এনটাকে 2r+1 কে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। তুমি কি বুঝতে পেরেছো দুইটা ইভেন পার্ট অড পার্টের জন্য কিভাবে রিপ্রেজেন্ট করলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো এইখান থেকে পরের ইকুয়েশনে যদি যাও, ফার্স্ট পার্টটা যেমন আছে তেমনই থাকুক। সেকেন্ড পার্টে দেখো এখানে হচ্ছে ডাব্লিউ এন ই টু দ্য পাওয়ার 2r+1 ইন্টু কে। এটাকে কি দুই ভাগে ভাগ করে ফেলা যাবে? এটা কিন্তু এটা কি জিনিস এটা বলো তো দেখি। এটাকেও দুই ভাগে ভাগ করা যাবে। ই টু দ্য পাওয়ার মাইনাস, তো এটা মানে ই টু দ্য পাওয়ার টুয়াইস জে টুয়াইস পাই r+1 কে ডিভাইডেড বাই এন, তাই তো? হ্যাঁ স্যার। সেক্ষেত্রে ই টু দ্য পাওয়ার মানে কি, গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে পাওয়ার গুলা গুণ হিসেবে দেখাতে পারো, তাই না? জি স্যার। তাহলে এইটাকে লেখা যায় ডাব্লিউ এন টুয়াইস আর কে ইন্টু ডাব্লিউ এন কে, লেখা যায় না? হ্যাঁ স্যার। দেখো উপরের পার্টটা হচ্ছে টুয়াইস আর কে, একটা মাল্টিপ্লাই করে টুয়াইস আর কে আসতেছে প্লাস কে আসতেছে, সেজন্য আমরা দুই ভাগে ভাগ করতে পারি ডাব্লিউ এন টুয়াইস আর কে আর ডাব্লিউ এন কে দুইটা গুণফল হিসেবে লেখাতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। এই ডাব্লিউর এই যে সিম্বলটা আমরা এইভাবে তোমাকে বলছি, এটা কনভেনশনালি রিপ্রেজেন্ট করি, কারণ এখানে দেখো আমরা ই টু দ্য পাওয়ার নিয়ে আসলে অনেক জটিল ক্যালকুলেশন আসতো, একটু দেখতে ডিফিকাল্ট লাগতো। সেজন্য আমরা এই ফর্মে নিয়ে আসছি ডাব্লিউ এন ডাব্লিউ নিচে ক্যাপিটাল এন উপরে এন কে, এটার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার -j2 এন কে ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। ঠিক আছে? সেইভাবে তোমাকে এই অপারেশনগুলো চিন্তা করতে হবে। এগুলা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। অন্য যারা আছে তাদের কি অবস্থা, দুই একজন বলো তো দেখি, এগুলা বুঝতে পারো? জি স্যার। মেয়েদের তোমাদের খবর কি? মেয়েরা নাই মনে হয়, মেয়েরা অন করে দিয়ে কাঁথা সেলাই করছে মনে হয়। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডাব্লিউ এন টুয়াইস আর কে আরেকটা ইন্টু ডাব্লিউ এন কে। ডাব্লিউ এন কে এটাকে আমরা বাইরে নিয়ে আসে পড়লাম, কারণ এটা আর এর সাথে কোনোভাবে রিলেটেড না ডাব্লিউ এন কে। তাহলে থাকলো এক্স 2r+1 ইন্টু ডাব্লিউ এন টুয়াইস আর কে। তুমি কি দুইটা পার্ট দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যালো? স্যার, দেখা যাচ্ছে, বুঝতে পেরেছি। তাহলে ফার্স্ট পার্টটা আসলে বেসিক্যালি এন ইভেনের জন্য ডিএফটি। ক্লিয়ার? দেখো এন টুয়াইস আর দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাহলে এন ইভেনের জন্য ডিএফটি। তার মানে হচ্ছে ধরো এন সংখ্যক স্যাম্পল ছিল, সেগুলোকে তুমি দুই ভাগ করে ফেলো মানে জোর গুলো একসাথে নাও, বিজোর গুলো একসাথে নাও, তাহলে এই ফার্স্ট পার্টটা আসলে এই যে তুমি ইভেন এন এর জন্য যে সমস্ত স্যাম্পল পাচ্ছ সেগুলার ডিএফটি কম্পোনেন্ট ক্যালকুলেট করছে। ক্লিয়ার? জি স্যার। আর এই সেকেন্ড পার্টটা এই ডাব্লিউ এন কেটা তুমি বাদ দিয়ে পরের পার্টটা যদি দেখো, এই পরের পার্টটা সিম্পলি অড এন এর যে স্যাম্পল গুলা সেগুলা ডিএফটি কম্পোনেন্ট ক্যালকুলেট করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর ডাব্লিউ এন কে এটাকে আমরা বলছি ওভারহেড, যেটা বললাম দুই ভাগ করে ফেললাম,
এক ভাগের ডিএফটি করলাম, আরেক ভাগের ডিএফটি করলাম, দুইটা যখন একসাথে মার্জ করছি তখন এই যে এটা একটা ওভারহেড কম্পোনেন্ট হিসেবে আসছে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার কনসেপ্ট, ডিএফটি কনসেপ্ট। এখন তুমি যদি এরকম ভাবে জোর বেজোর আলাদা আলাদা ভাগ করে ফেলতে পারো, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অনেক কমে যায়। তো এখানে আমরা এখানে এরকম করে দেখাচ্ছি আর কি। এই পরের লাইনটা একই, যে ডাব্লিউ টুয়াইস আর কে, এটাকে দেখো এই এখানে একটু একটু সিম্পলিফাই করেছে, যেমন ডাব্লিউ এন টুয়াইস আর কে, ডাব্লিউ এন টুয়াইস আর কে এটাকে লেখা যায় ই টু দ্য পাওয়ার মাইনাস যে টুয়াইস পাই টুয়াইস আর কে বাই এন, না? একটু আগে যেটা বললাম। জি স্যার, কি বলছিলেন? বলছি ডাব্লিউ এন টুয়াইস আর কে, এটার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস 2 পাই পাই 2 টুয়াইস আর কে আর বাই কে এন। বাই এন, এর উপরে যা থাকবে তাকে টুয়াইস পাই ইনটু জে দ্বারা মাল্টিপ্লাই করতে হবে ডিভাইড বাই এন। এটাকে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই আর কে, টুয়াইস পাই আর কে ইন ডিভাইডেড বাই এন বাই 2 করতে পারি, ঠিক আছে? দেখো উপরের একটা 2 নিচে যদি দিয়ে দাও তাহলে ভাগ হিসেবে যাবে না? হ্যাঁ, উপরের একটা 2 আনেন নাই তো স্যার, মানে n বাই 2 করে দিছে ডাইরেক্ট। ডাইরেক্ট করে না, এই যে উপরে দেখো দুইটা 2 ছিল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা 2 নিচে গিয়ে ভাগ হয়েছে, আরেকটা 2 রয়েছে। তাহলে এটা হচ্ছে, দেখো এটাকে আমরা তাহলে লিখতে পারি কি, ডাব্লিউ আর কে এন বাই 2, ডাব্লিউ আর কে এন বাই 2, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এই যে ই টু দ্য পাওয়ার মাইনাস যে টুয়াইস পাই আর কে, তাহলে এখানে এখানে তোমার টুয়াইস পাই কিন্তু তোমার ফর্মুলাতে আছে, তাহলে আর কেটা আসলো আর এন বাই 2 আসলো, ঠিক আছে? সো সেইখান থেকে আমরা এখানে দেখাচ্ছি আর কি, এইটাকে আমরা লিখতে পারি আলটিমেটলি এই যে এক্স কে যেটা আসলো, এই টুয়াইস আর কেটাকে লিখতে পারি আর কে এন বাই 2, সেইটা এখানে করছে আর কে এন বাই 2। একইভাবে এখানেও করতে পারি আর কে এন বাই 2। জাস্ট এখন তোমাকে এই যে ফার্স্ট পার্টটা হচ্ছে জি কে মানে ওয়ার্ড নাম্বারগুলোর ডিএফটি, এই সেকেন্ড পার্টটা হচ্ছে ইভেন নাম্বার, সরি প্রথমটা হচ্ছে ইভেন নাম্বার, পরেরটা হচ্ছে অড নাম্বার, আর ডাব্লিউ এন কেটা হচ্ছে ওভারহেড, সেটা এখানে বলছি। এই যে জি কে, যে ফার্স্ট পার্ট, GK is the length n by 2 DFT of data with even n, এই কথা আমি একটু আগে বললাম, তাই তো? প্রথম পার্ট যেটা, পরের পার্ট যেটা এই যে এই পার্ট ডাব্লিউ এন কে বাদ দিয়ে এই পার্টটা হচ্ছে, এটাকে যদি এইচ কে দ্বারা রিপ্রেজেন্ট করে, ধরো আমরা একটা নাম দিলাম, তাহলে এইচ কে ইজ দ্য লেংথ n by 2 DFT of data with odd n and WNK is the overhead। এই তুমি কি বুঝতে পারছো তাহলে প্রসেসটা কিভাবে হবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই আজকে ক্লাসে আমি এরপরের যে যে টপিকগুলো পড়াবো, বেশ কয়েক পেজই আছে, আমি জানি না কয়েক পেজ আছে, কিন্তু সবগুলা একই টাইপের ক্যালকুলেশন, তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু দেখো, আমরা এই যে তোমাকে বললাম এই যে ওভারহেড আসলো, আলাদা আলাদাভাবে ডিএফটি ক্যালকুলেট করলাম, করে মার্জ করে আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মটা ক্যালকুলেট করলাম। এই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যালকুলেট করার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে, তার মধ্যে আমরা একটা খুব সিম্পল টেকনিক যেটা সেটা পড়তে চাচ্ছি। সেখানেও আবার আমরা সেইটার জন্য পড়ার জন্য আমরা একটা স্ট্রাকচার দেখব যেটার নাম হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। এই বাটারফ্লাই চিনো তো তোমরা? জি স্যার, চিনি, প্রজাপতি। প্রজাপতি, দেখো আবার প্রজাপতি বলতে তুমি কাকে মিন করতেছো সেটা না, প্রজাপতি বলতে আমি প্রজাপতিকে বোঝাচ্ছি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রজাপতির পাখনা দেখো, প্রজাপতির পাখা কেমন থাকে? আমি এরকম পাখা থাকে না? দেখো দেখতে মোটামুটি এরকম পাখা না? জি স্যার, রং বেরঙের পাখনা। হ্যাঁ, কিন্তু রং বেরঙের পাখনা থাকে, এখানে আমি রং বেরং দেখাতে পারিনি আর কি, হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো রং বেরঙও দেখতে পারবে, নানান রকম এইরকম পাখনা থাকে। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে বলতেছি বাটারফ্লাই স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তুমি যদি মনে রাখো তাহলে ডিএফটি ক্যালকুলেট করা মানে এফএফটি ক্যালকুলেট করা খুবই সহজ। তোমাদেরকে আমি আবারও বলি, এফএফটি এবং ডিএফটির মধ্যে ডিফারেন্সটা কি, মানে আলটিমেট রেজাল্ট কি, ডিফারেন্ট কিছু আসবে? ধরো কোনো একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স আমার আছে, সেটার আমি ডিএফটি ক্যালকুলেট করলাম, আবার এফএফটি ক্যালকুলেট করলাম, তাহলে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যেগুলো আসবে স্পেকট্রাম, সেগুলো কি ডিফারেন্ট হবে না একই হবে? স্যার একই হবে, তবে এফএফটি তে একটু ফাস্ট করা যাবে। হ্যাঁ, ফাস্ট করা যাবে মানে ক্যালকুলেশন ফাস্ট হবে, কিন্তু রেজুলেশন বেশ কম বেশি করা যাবে। কম বেশি রেজুলেশন করা কম বেশি দুই ক্ষেত্রেই করা যাবে। যদি তুমি ডিএফটি পয়েন্ট বাড়াও তাহলে তোমার রেজুলেশন বাড়বে, সে একইভাবে এফএফটি পয়েন্ট বাড়াও রেজুলেশন বাড়বে, সেটা একটা ভিন্ন ইস্যু। আমি বলছি যে ধরো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন, বলতে বোঝাচ্ছি ধরো এক্স এনে তোমার নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল আছে, ওকে?
একটা নির্দিষ্ট সংখ্যক স্যাম্পল আছে, একটা xn নিয়ে ডিল করছো, সেটার তুমি তুমি একটু আগে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখালাম, সামেশন k ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে 0 থেকে n/2 xk টু দ্য পাওয়ার xn টু দ্য পাওয়ার মাইনাস j টুয়াইস পাই nk বাই n, এই ফর্মুলা ইউজ করে তুমি যদি ক্যালকুলেশন করো, সেই একই সিকোয়েন্সের ক্যালকুলেশন আমি এখন বাটারফ্লাই স্ট্রাকচার, মানে একটা একটা টেকনিক যেটা এফএফটি যদি করি, আলটিমেটলি রেজাল্ট ফ্রিকোয়েন্সি ডোমেইনে এক্স্যাক্টলি সেম আসবে। ক্লিয়ার? আচ্ছা স্যার। বুঝতে পারছো? দুই ক্ষেত্রেই আমি যদি ডিএফটি পয়েন্ট একই সংখ্যক নেই, এক্স্যাক্টলি সেম আসবে। তোমার ডিএফটি পয়েন্ট বেশি কমালে তোমার রেজুলেশন বাড়বে কমবে। আমি দুই ক্ষেত্রেই বলছি, দুইটা ক্যালকুলেশনেই ডিএফটি পয়েন্টটা যদি সেম নেই, আমার ইনপুট সিকোয়েন্সটা যদি সেম হয়, তাহলে আলটিমেটলি রেজাল্ট মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেম রেজাল্টই আসবে। শুধুমাত্র এফএফটি ক্যালকুলেট করতে গিয়ে আমি খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারবো। ফাস্ট মানে কম্পিউটার ইউজ করে যদি করো ফাস্ট হবে, তুমি হাতে করে দেখলেও তুমি দেখবা যে ফাস্ট হয়। তবে বিষয়টা হচ্ছে কম সংখ্যক অপারেটর মানে অপারেশন ইউজ করে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। যেমন কতগুলা যোগ করা লাগবে, কতগুলা মাল্টিপ্লিকেশন লাগবে, সেগুলো আমরা যদি হিসাব করি তাহলে এফএফটি তে অনেক কম লাগবে মানে ডিএফটি চাইতে। বুঝতে পেরেছো? এই বুঝতে জি পারলে? স্যার। কিন্তু জি স্যার। কিন্তু রেজাল্ট কিন্তু এক্স্যাক্টলি সেম আসবে তুমি যদি একই সিকোয়েন্সের জন্য একই সংখ্যক পয়েন্ট নিয়ে ডিএফটি এফএফটি ক্যালকুলেট করে একই রেজাল্ট আসবে। ইনফ্যাক্ট ডিএফটি এফএফটি একই জিনিস, শুধুমাত্র এফএফটি তে ক্যালকুলেশনটা একটু ফাস্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, বাটারফ্লাই স্ট্রাকচারের বেসিক স্ট্রাকচারটা তোমাকে এখন দেখাচ্ছি। বেসিক স্ট্রাকচার এটা, এই প্রথম একটা একটা কম্পোনেন্টের এই এদিকে একটু এটাকে কেমন এক্স বলে, এগুলোকে জানো? লোয়ার কেস এক্স দিয়ে দেখাচ্ছি, এদিকে আপার কেস দিয়ে দেখাচ্ছি। লোয়ার কেস দিয়ে বোঝাচ্ছি টাইম ডোমেইন সিগন্যাল। ক্লিয়ার? জি আচ্ছা স্যার। স্যার। আর আপার কেস দিয়ে বোঝাচ্ছি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যেটা পাচ্ছি ডিএফটি করার পরে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, এইটাকে বলা হচ্ছে স্টেজ 1। স্টেজ 1 বাটারফ্লাই স্ট্রাকচার। স্টেজ 2 কিভাবে আসে আমি তোমাকে পরে একটু দেখাবো। স্টেজ 1, আচ্ছা, এখানে যেটা করা হচ্ছে এফএফটি তে যেটা মানে তোমাকে করা হয়, 2 এর পাওয়ার হিসেবে ইনপুট গুলাকে ধরে নেওয়া হয়। 2 এর পাওয়ার হিসেবে, বুঝতে পারছো? যদি 2 এর পাওয়ার হিসেবে না থাকে তাহলে তাহলে তোমাকে ধরো যেটা করা যেতে পারে, ধরো যদি 10টা কম্পোনেন্ট থাকে, প্রথম 8টা করলে আর 2টাকে আলাদাভাবে ক্যালকুলেট করলে। আচ্ছা দেখো, তোমাকে বেসিক স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা একটু দেখো। এক্স নট একটা সরাসরি চলে যাচ্ছে, এক্স ওয়ানও একটা সরাসরি চলে যাচ্ছে। এক্স ওয়ান থেকে একটা এই এক্স নট একটা এই নিচের পার্টে আসতেছে, নিচের থেকে একটা উপরের পার্টে যাচ্ছে। ওকে, জি হ্যালো? স্যার। আর এই স্ট্রাকচারটা মনে রাখা লাগবে, এই নিচের পার্টটা এদিক দিয়ে যখন যাচ্ছে তখন -1 দ্বারা একটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা স্যার। আর এই যে দুইটা পার্ট আছে, একটা নিচেরটাতে W20 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। W20 মানে কি বলতো দেখি? স্যার কে এর ভ্যালু 0 আর আলটিমেটলি ভ্যালু কত? W20 এর ভ্যালু কত? 1। 1। উপরে যে কোনো একটা 0 হলে তো 1 হয়ে যাচ্ছে। e টু দ্য পাওয়ার যা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 0 হয়ে যাবে না? 1 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এই হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। এখন তুমি দেখো, তোমার যদি সিম্পলি একটা xn থাকে, দুইটা মাত্র স্যাম্পল আছে, ধরো 8 9, তাহলে তার ডিএফটি কি হবে? 8 9 2 পয়েন্ট ডিএফটি, দুইটার জন্য 2 পয়েন্ট ডিএফটি ক্যালকুলেট করতে চাচ্ছি। এফএফটি বা এফএফটি বলতে পারো, ডিএফটি বলতে পারো, যেটা বলো। দেখো, এক্স নটের ভ্যালু কত? এখানে 8 আর 7 দিয়ে রিপ্রেজেন্ট করছি। কত? এক্স নট এর ভ্যালু 8 আর এক্স ওয়ান এর ভ্যালু 7। তাহলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে কি যাচ্ছে? এখানে 8 যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। 8 আসলো। আর এদিক দিয়ে কি যাচ্ছে? 7। 7 কে কি দ্বারা মাল্টিপ্লাই করছো? 1 দিয়ে। 1 দিয়ে। সেই 1টা তাহলে এখানে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে 8 আর 7 যোগ করতেছে, এখানে সব যোগ। 8 আর 7 যোগ করলে কি স্যার হবে? একটা কোশ্চেন ছিল, বলো। এখানে যেহেতু যোগ হচ্ছে তাহলে স্যার ওখানে আমরা কোনো অ্যাডার দেখাচ্ছি না কেন? মানে দেখাচ্ছি জিনিসটা না, তো। এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার দেখাচ্ছি, মানে বুঝতে পেরেছো? সুতরাং আচ্ছা আলটিমেটলি যোগ করে নিতে হবে, এটা তুমি ধরে নাও। স্ট্রাকচারগুলো যোগ বসালে অনেকগুলো হিজিবিজি হবে, পরে দেখবা স্ট্রাকচারটা আরেকটু বড় হবে যদি বাটারফ্লাইয়ের পার্টনার আরো বাড়ে। ঠিক আছে? ও আচ্ছা স্যার বুঝতে পেরেছি। যোগটা দেখাচ্ছি না। তাহলে এদিকে 8 যাচ্ছে, আর এদিক দিয়ে যেটা যাচ্ছে W20 মানে 1 দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেল 7। ঠিক আছে?
8 সাথে 15, তাহলে x নটটা কত 15। জি ঠিক স্যার। আছে, মানে এটা হচ্ছে ডিসি ভ্যালু। আর এটা যখন ক্যালকুলেট করবো এখানে তো দুইটাই আছে, এদিক থেকে কি আসলো সরাসরি চলে আসলো কি এখানে 8 আসছে না, হ্যাঁ স্যার, আর জি এখান স্যার। থেকে আসবে -7 -7 এসে যোগ হবে, 8 আর -7 যোগ হয়ে কত হবে 1। 1 1। তাহলে এইটার যদি তোমার ইনপুট হয় x নট x1, তাহলে তার ডিএফটি মানে ডিএফটি হবে এটাকে বলতে ডিটারমাইন দ্য 2 পয়েন্ট ডিএফটি কম্পোনেন্টস অফ xn ইউজিং ডিআইটি এফএফটি। এই ডিআইটিটা আমি একটু পরে বলছি, কারণ এই এক্সাম্পল দিয়ে বোঝা যাবে না, এটা বেসিক একেবারে সিম্পল স্ট্রাকচার। তাহলে আমরা ডিএফটি ক্যালকুলেট করতেছি ইউজিং এফএফটি, তাই তো, বাটারফ্লাই স্ট্রাকচার ইউজ করে। তাহলে ডিএফটি পয়েন্টগুলো কি কি, একটা 15 আর একটা 1, ক্লিয়ার? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। ওকে, এই ডিআইটি শব্দের ফুল মিনিংটা একটু শোনো। ডেসিমেশন ইন টাইম। ডেসিমেট করা মানে হচ্ছে আসলে ভাগ করা। ওকে, দেখো আমি তোমাকে 4 পয়েন্টে যাচ্ছি, তাহলে ক্লিয়ারটা হবে। এটা হচ্ছে একেবারে সিম্পল স্ট্রাকচার, এটাকে বলছি আমরা 2 পয়েন্টের জন্য। 4 পয়েন্টে যখন যাচ্ছ তখন 2 এর পাওয়ার 4 = 2 টু দ্য পাওয়ার কত? 16 এই কি বলো? না আচ্ছা, 4 স্কয়ার স্যার কি হ্যাঁ, বললেন বুঝিনি। আমি আবার বলি, তাহলে শোনো এখন। 2 = 2 টু দ্য পাওয়ার কত? 1 1। তাহলে 1, তাহলে এই 2 পয়েন্ট এফএফটি ক্যালকুলেট করতে গেলে তোমার একটা স্টেজ লাগবে, ক্লিয়ার? একটা স্টেজ, যেটাকে বলতেছি আচ্ছা। ফার্স্ট স্টেজ, এরকম দেখাচ্ছি। এখন আমি 4 পয়েন্ট লেংথ 4 ও বা 4 পয়েন্ট একই কথা। 4 মানে কত? দুইটা স্টেজ লাগবে। দুইটা স্টেজ লাগবে, দুইটা স্টেজ লাগবে। সেই স্টেজগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করছি দেখো। এই ফার্স্ট স্টেজে আসলে দুইটা এই যে বেসিক স্ট্রাকচার যেগুলা, ঠিক আছে, এই একটু শোনো, এই বেসিক যে স্ট্রাকচার ডিআইটির বেসিক স্ট্রাকচারটা এখানে একটা আসবে, আরেকটা আসবে। তোমার তো ইনপুট মানে এক্সএন এ কয়টা স্যাম্পল পয়েন্ট আছে? 4টা নাকি? হ্যাঁ স্যার। 4টার জন্য স্টেজ 1 এ 4 পয়েন্ট যদি করতে চাও, স্টেজ 1 এ দুইটা এরকম বেসিক স্ট্রাকচার ইউজ করা লাগবে। এই প্রথম দুইটার জন্য এটা, পরের দুইটার জন্য এটা, ঠিক আছে? আচ্ছা স্যার। দেখো এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার একই স্ট্রাকচার, এক্স্যাক্টলি সেম। দেখো এখানে W20 আছে, পরেরটায়ও W20 আছে। এই জিনিস আর এই জিনিস একটা আরেকটার মানে রেপ্লিকা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই কাজ করে তুমি ফার্স্ট স্টেজ ক্যালকুলেশন করবে। এই কারো কাছ থেকে একটু নয়েজ আসতেছে, দেখো তো কে কার। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি ফার্স্ট স্টেজ ক্যালকুলেট করবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেজে কয়টা বেসিক স্ট্রাকচার লাগবে? দুটো, ঠিক আছে, শুনছো? জি স্যার, প্রত্যেক দুটার জন্য একটা করে দুইটা। হ্যাঁ, সেকেন্ড স্টেজে দেখো এই বাটারফ্লাইয়ের স্ট্রাকচারটা একটু বড় হচ্ছে। দেখো এখানে কিরকম হয়েছিল, প্রথমটা থেকে নিচেরটায় আসছে, নিচেরটা থেকে উপরেরটা গেছে। এইখানেও একই রকম। এই যে প্রথম দুইটা থেকে যে দুইটা আসলো, সেটা থেকে একটা এটা উপরেরটা না, প্রথম দুইটার এটা উপরেরটা এটা নিচেরটা নাকি? তুমি তোমার মতো হ্যাঁ করে স্যার। মনে রাখবে, এটা উপরেরটা এটা নিচেরটা। আর এই দ্বিতীয়টার ক্ষেত্রে এটা নিচেরটা এটা উপরেরটা। তাহলে যেখানে হচ্ছে উপরেরটা থেকে নিচেরটার উপরেরটা আসতেছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আর এইটা দেখো নিচেরটার উপরেরটা থেকে উপরেরটা নিচেরটায় যাচ্ছে, তাহলে দুইটা গেল। একইভাবে নিচেরটা থেকে নিচেরটায় আসবে, নিচেরটা থেকে উপরেরটায় যাবে। বুঝতে পেরেছো এই স্ট্রাকচারটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে যেমন মাত্র এই যে দুইটা মাত্র উইং ছিল, দুইটা উইং এর জন্য W20 আসলো। এইখানে যখন আসবে, প্রথমটা হচ্ছে W40, কারণ এখানে দেখো 4টা পয়েন্ট নিয়ে ডিল করা হচ্ছে। W40, আরেকটা হচ্ছে W41। ওকে, এখানে তো ছিলই, উপরেরটা বাদ, পরেরটা 2 ভাগ করে ফেললাম আর কি। তাহলে দুইটাই আছে, দুইটার প্রথমটা বাদ, পরেরটাতে W20 ছিল। এখানে চারটাকে 2 ভাগ করে ফেলো, উপরে দুইটাতে বাদ, নিচের দুইটাতে আছে W40, W41, ঠিক আছে স্ট্রাকচারটা? হ্যালো, জি স্যার। এইখানেও দেখো দুইটা ছিল, উপরেরটাতে -1 দ্বারা মাল্টিপ্লাই করি নাই, এটাকে -1 দ্বারা মাল্টিপ্লাই করেছি। আর এখানে উপরেরটাতে করে নিই, নিচেরটাকে, এখানে 4টা আছে, দুইটা ভাগ করে ফেলো। প্রথম উপরে দুইটাতে কিছু দ্বারা মাল্টিপ্লাই করে নিই, নিচের দুইটাকে -1 দ্বারা মাল্টিপ্লাই করেছি। তার মানে এদিক দিয়ে যখন সিগন্যাল যাবে সরাসরি চলে যাবে, এটা দিয়েও সিগন্যাল সরাসরি চলে যাবে। যখন এইটা দিয়ে যাবে তখন W4 দ্বারা একটা মাল্টিপ্লাই হয়ে এদিকে যাবে বা যেদিকে যাওয়া দরকার, আর এইদিকে সোজা যদি যায় আরেকটা -1 দ্বারা মাল্টিপ্লাই হবে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
তাহলে এই স্ট্রাকচারটা তোমাকে রিয়েলাইজ করতে হবে। প্রথম কথা এই স্ট্রাকচারটা রিয়েলাইজ করো। পরের কথা, আমরা এখানে বলছি 4 লেন্থ ডিআইটি এফএফটি। ডিআইটি মানে হচ্ছে ডেসিমেশন ইন টাইম। এরপরেই আমরা আজকের ক্লাসে পড়বো। একটু আমি তোমাকে আজকে 10 মিনিট বেশি সময় নেবো, এটা শেষ করতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। ডিআইটি আরেকটা পড়বো ডিআইএফ, ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ডিআইটিটা আগে পড়ি। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার তোমাকে ফুলফিল করা, ড্র করা শেখা লাগবে এবং সেগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হবে। আর তোমার যে ইনপুট সিগন্যাল, এটা কি করতেছি, এফএফটি করতেছি, মানে ইনপুটে কি কি ধরনের সিগন্যাল এখানে? টাইম ডোমেন। টাইম ডোমেন সিগন্যাল। টাইম ডোমেন সিগন্যাল কেমন থাকে? xn = x0 x1 x2 x3 এরকম না? যদি হ্যাঁ স্যার। চারটা পয়েন্ট থাকে, কি কি থাকবে? x0 x1 x2 x3, তাই তো? জি স্যার। এই x0 x1 x2 x3 এটাকে ডেসিমেট করতে হবে। ডেসিমেশন ইন টাইম। ডেসিমেট করা মানে হচ্ছে জোর বিজোর এখানে আলাদা করে ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে? বুঝতেছো আমার কথা? এই স্ট্রাকচারে অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে? ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে? জি স্যার। কিরকম ভাবে ভাগ করবা? জোর কোনটা কোনটা জোর আসবে বলছো না কেন? x0 x1 x2 x3 এই চারটা কম্পোনেন্ট নিয়ে আমরা এখন ডিল করতেছি। তাহলে জোরগুলো আলাদা করলে কোন দুটা জোর হবে? স্যার 0 আর 2 0 আর 2, আর বিজোর হচ্ছে 3 1 আর 3 নাকি? 1 আর 3 জি স্যার। যখন তুমি এই স্ট্রাকচারে অ্যাপ্লাই করবা, একটু ক্লিয়ারলি দেখো। প্রথমটা x0, তারপরেরটা x2, তারপরেরটা x1, তারপরেরটা x3। তুমি কি বুঝতে পারলো যে এখানে আমি টাইমে ডেসিমেট করেছি, মানে ইভেন অড গুলো আলাদা করেছি? জি স্যার। এই এটা কি কেউ বুঝতে কোনো সমস্যা আছে? না x0 স্যার, পরে বোঝা গেছে। x2 আসলো, x1 আসলো, তারপরে x3 আসলো, কিন্তু এদিকে আবার সিকোয়েন্সিয়ালি আসছে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই মাঝখানে কিছু ক্যালকুলেশন x110 x111 x12 এগুলো আমি আমার মতো করে আমি এখানে আমি নোটেশন দিয়েছি, তুমি তোমার মতো করে নোটেশন দিতে পারো। কিন্তু এই দুইটা ভ্যালু আসলে ক্যালকুলেট করতে হবে। যে ফার্স্ট স্টেজে তুমি যেভাবে ক্যালকুলেট করলা, এইটা এই x নট এদিক দিয়ে যাবে, এইটা এদিক দিয়ে আসবে, দুইটা যোগ হবে। বুঝতে পেরেছো? করে এখানে তোমাকে এই আলাদা ইন্টারমিডিয়েট লেভেলে ক্যালকুলেশন গুলা করতে হবে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। হ্যাঁ স্যার। যেমন আমার একই রকম এই প্রবলেমটা দেখো, 8765 এটার জন্য যদি করো, x নটের ভ্যালু কত? 8। 8। তারপরেরটা কিন্তু x1 না, ও তোমাকে বললাম আমি এই যে ইভেন অড আলাদা করেছি, তাহলে এখানে আসবে কি? স্যার 6 আসবে। 6। 6 আসবে, আর এখানে আসবে 7, এখানে আসবে 5, ঠিক আছে? জি স্যার। তাহলে এই সবগুলো যদি পারো, এই ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না? জি স্যার। জি স্যার। x110 এই আগে যেভাবে এই যে বেসিক স্ট্রাকচারের জন্য যেভাবে করলাম, এই বেসিক স্ট্রাকচারের জন্য সেভাবে করতে হবে। তাহলে এটাও ক্যালকুলেট করবা, এটাও এইভাবে ক্যালকুলেট করবা। এখানে চারটা পেলে না? এটা হচ্ছে ফার্স্ট স্টেজ শেষে তোমার রেজাল্ট কত। আমি এখানে তোমাকে দেখাচ্ছি ফার্স্ট স্টেজ, এই যে আফটার দ্য ফার্স্ট স্টেজে x110, এই যে এটা 11, এই আমি 110 দিচ্ছি, তুমি a b c d ইচ্ছা করলে দিতে পারো, যা ইচ্ছা দাও, ঠিক আছে? বুঝতে আচ্ছা পেরেছো? স্যার। এই ভ্যালুগুলো তোমাকে ক্যালকুলেট করেছি আমি, দেখো। এই যে একটা 14, তারপর একটা 2, তারপরটা 12, তারপরটাও 2, এখানে তাই আসছে। তাহলে এখন এই চারটা ভ্যালু আমি জানি, এই চারটা ভ্যালু ইউজ করে এই আউটপুটের স্টেজ ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার, পারবো। জি স্যার। এটা কি হবে? এটা কিভাবে হবে? এইখান থেকে যেটা আসছে x110 সরাসরি চলে আসলো নাকি? তাই তো? জি স্যার। আরেকটা কথা থেকে আসছে x12, কিন্তু এই w4 দ্বারা 0 দ্বারা গুণ হওয়া মানে কি 1 দ্বারা গুণ হওয়া, 1 দ্বারা গুণ হয়ে এখানে আসতেছে, ঠিক আছে? জি স্যার। তারপরে দুইটা যোগ হবে। এটা কি হবে বলো তো দেখি? x3 w x111 যেটা, এটা x11 এখানে এর সাথে -1 মানে w41 এর হচ্ছে -1 দিয়ে হচ্ছে গুণ করে আমরা হচ্ছে ওটা x3 বের করব। w12 কে তুমি প্রথমে গুণ করো w41। w41 মানে কি বলো? স্যার e to the power -j twice e to pi the power into 1 divided by 4। তাহলে মানে আলটিমেটলি কি pi/2? জি স্যার। এই আমার কথা বুঝছো তুমি? w41 মানে কি? e to the power -j twice pi। এই উপরেরটা আসলে n কে, তাহলে n কে দুইটা মিলেই গুণফল হচ্ছে 1, তাহলে 1 ডিভাইডেড বাই 4, তাই না? জি স্যার।
তাহলে কি থাকলো ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই বাই 4 ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 2 নাকি জি স্যার। Yes, sir. পাই বাই 2 এর ভ্যালু কত ই টু দ্য পাওয়ার মাইনাস জে Minus পাই বাই 2 minus j. মাইনাস জে, তাহলে মাইনাস জে দ্বারা মাল্টিপ্লাই হবে। এই যে এক্স থ্রিটা আমি ক্যালকুলেশন তোমাকে এখানে দেখাচ্ছি। এক্স থ্রি দেখো x11 মাইনাস x12 এখানে মাইনাস আছে কি জন্য, এই যে -1 দ্বারা গুণ করেছো, আর W41 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, W41 দ্বারা মাল্টিপ্লাই করেছো, তাহলে এটা আসে, এটার ভ্যালু হচ্ছে 2, এই আর W121 এর ভ্যালু হচ্ছে 2, এই যে দেখো এটাও 2 এটাও 2। আচ্ছা 2 এর সাথে গুণ হচ্ছে কি W41 মানে কি ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই ইনটু 1/4, ঠিক আছে। জি স্যার। তাহলে 2 মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 2, মাইনাস জে পাই বাই 2 এর ভ্যালু কত ই টু দ্য পাওয়ার মাইনাস জে পাই বাই 2 মাইনাস মাইনাস জে, একটু আগে জে বলছিলাম, মানে এটা আলটিমেটলি কি cos, এটা ভ্যালু cos পাই বাই 2 মাইনাস জে sin পাই বাই 2, তাই না। cos পাই বাই 2 এর ভ্যালু 0 আর sin পাই বাই 2 এর ভ্যালু 1, তাহলে মাইনাস জে আসলো, তাহলে এই যে মাইনাস জে, তাহলে আলটিমেটলি 2 প্লাস 2 জে হলো, ঠিক আছে। জি স্যার। তাহলে ফার্স্ট স্টেজ ক্যালকুলেট করে সেকেন্ড স্টেজ ক্যালকুলেট করে তোমাকে এই ডিএফটি কম্পাউন্ডগুলো বের, তুমি কি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমি এই ডিআইটি আইএ50টা পড়ানোর আগে, আচ্ছা আইএ50টা পড়ানোর আগে ডিআইটি এ50 একটা আরেকটু বড় স্ট্রাকচার দেখাচ্ছি, যেখানে ইনপুটে ধরো তোমার সিকোয়েন্স আছে কয়টা, 8টা স্যাম্পল আছে, ইনপুট 8টা। সিকোয়েন্সে 8টা। এই 8টাকে যদি ভাগ করো তাহলে 0-র পরে দেখো 4 চলে আসছে, কিভাবে ভাগ করবো বলো তো দেখি। এইটা তোমাকে স্টেজ বাই স্টেজ যেতে হবে। প্রথমে 2 ভাগে ভাগ করে ফেলো জোর বেজোর, কি কি আসবে 0 0 2, বলো না 4 কেন 6 0 2 4 6, এই চারটা আসবে না, আরেক ভাগে কি থাকবে 1, বলো 1 3 5 7 1 3 5 7 আসবে। এখন এই যে প্রথম ভাগে পেলে কি 0 2 4 6, এইগুলাকে আরেকটা ভাগ করে ফেলতে হবে, তাহলে কি আসবে মানে 0 2 4 6 এগুলাকে আবার অড ইভেন ভাগ করো, কি আসবে। এই আমার কথাটা কি বুঝতে পারছো? না বুঝলে আমি আরেকবার বলি, একটু ক্লিয়ার শোনো। আমার সিকোয়েন্স আছে x0 থেকে x7 পর্যন্ত 8টা। প্রথমে আমি অড ইভেন ভাগ করে ফেলবো, ইভেন ভাগ করে যদি চাই এক ভাগে কি পড়বে x0 x2 x4 x6, তাই না। জি স্যার। আরেক ভাগে অড ভাগে কি পড়বে x1 x3 x5 x7, তাই না। জি স্যার। তাহলে এইবার করলাম। এখন আমি তো দুইটা দুইটা করে রাখবো সব সময়, কারণ প্রথম স্টেজে আমি দেখো বেসিক স্ট্রাকচারটা ইউজ করতেছি, যেখানে ইনপুট হচ্ছে দুইটা। তাহলে প্রথম গ্রুপে যে পেলে 0 x0 x2 x4 x6, এগুলাকেও আবার অড ইভেন করে ফেলতে হবে, ওকে। জি স্যার। তাহলে অড ইভেন করলে কি হবে, প্রথমে তো x0, তারপরেরটা একটা বাদ দিয়ে পরেরটা নাকি, জি স্যার। তাহলে কি আসবে তাহলে হচ্ছে x4 হবে। x4 আসবে, তাহলে x0 x4 আসলো, একইভাবে 2 6 আসলো। তুমি কি এই বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তারপরে জাস্ট এই যে দুইটা দুইটা করে বেসিক স্ট্রাকচার ইউজ করতেছো, তাহলে একটা স্টেজ এখানে আমি 8 পয়েন্ট করতেছি, স্টেজ লাগবে তাহলে তোমার 3টা, 8 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 3, তাহলে 3 স্টেজে ক্যালকুলেশনটা করব। প্রথম স্টেজে যে বেসিক স্ট্রাকচার তাতে শুধুমাত্র 2টা করে ইনপুট অ্যাপ্লাই করা যায়। সেকেন্ড স্টেজে জাস্ট এই যে এই স্ট্রাকচার দেখো, এই স্ট্রাকচারটাকে এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম 2টা স্ট্রাকচার আসছে, বুঝতে পেরেছো? জি এই স্যার। এই স্ট্রাকচারটা যেমন ছিল, দেখো ফার্স্ট স্টেজে যে তোমার বেসিক স্ট্রাকচার এরকম 2টা ইউজ করেছো, সেকেন্ড স্টেজে এরকম আরেকটা বড় স্ট্রাকচার আসলো। এইখানে এসে যেটা করছো, ফার্স্ট স্টেজে 2টা 2টা করেছিল, পরের স্টেজে 4টা 4টা করেছিল, এই 4টা 4টা করে 8টা 8টা করে একটা স্ট্রাকচার হলো, ঠিক আছে। এই স্ট্রাকচারগুলো সিমিলার ওয়েতে রিপিট করতেছে। দেখো এই স্ট্রাকচার তো একটু আগে দেখে আসছো, একই রকম স্ট্রাকচার না, একটু আগে যে 2টাতে দেখালাম বেসিক স্ট্রাকচারটা, জি স্যার। জি আর স্যার। পরের এই স্ট্রাকচারটা দেখো, এই এই পার্টটুক আসলে ধরো তুমি যদি এটাকে 4 ভাগ করে এই পার্টটুক শুধু যদি নাও, এই পার্টটুক একটু আগে যে স্ট্রাকচার দেখালাম সেই স্ট্রাকচারটাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা বেসিক স্ট্রাকচার থেকে যে 4টা যাচ্ছে, 4টার জন্য একটা একটা বড় স্ট্রাকচার, এই যে W40 W41 দিয়ে, পরের 4টার মানে 2টার জন্য আরো একটা 4 উইংস এর আরেকটা ই এখন যে 8টা হলো, এই 8টার জন্য একটা বড় স্ট্রাকচার একেবারে সবার উপরেরটা থেকে দেখো, এখানে কিন্তু 4টা ভাগ আছে, 1টা 2টা 3টা 4টা, আর এখানে হচ্ছে একটা 2টা ভাগ, আর এখানে হচ্ছে সিম্পলি একটা। তাহলে একদম এই 4টার উপরেরটা থেকে এই নিচের 4টার উপরেরটা গেল, স্ট্রাকচার গুলা দেখো রিপিট করছে। এখানে দেখো অর্ধেক করে যদি ফেলো,
তাহলে প্রথম উপরেরটাতে কিছু নাই, নিচেরটাতে শুধু W20 -1, W20 -1, আর এইখানে যদি অর্ধেক করে ফেলে উপরে দুটাতে কিছু নাই, পরের দুইটাতে একটা W40 -1 আর একটা W41 -1, একই রকম স্ট্রাকচার, এইটার এটা কিন্তু একই স্ট্রাকচার না? হ্যাঁ জি স্যার, স্যার। প্রথম দুইটা বাদ দিয়ে পরের দুইটা এভাবে। হ্যাঁ, একই। এইখানে প্রথম 4টা বাদ দিয়ে দাও, পরের 4টাতে W80, W81, W82, W83। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আর এই নিচের 4টাতে -1 এ আসলো। তাহলে এইভাবে তোমাকে, এটা হচ্ছে লেংথ 8, এইভাবে তুমি লেংথ 16, 32 যা ইচ্ছা সবই করতে পারবা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এক্সামে তোমাকে এত বড় স্ট্রাকচার দেওয়া হবে না, হয়তো লেংথ 8 পর্যন্ত। লেংথ 8 এর তোমাকে যদি বলে যে লেংথ একটা, তোমাকে বলে দেওয়া থাকলে xn দিয়ে দেওয়া আছে, xn এর জন্য তুমি x থিটা শুধু ক্যালকুলেট করো, মানে ফোর্থ কম্পোনেন্ট একটা ক্যালকুলেট করতে বলা হলো। স্যার সেমই তো স্যার, আমাকে তো পুরাটাই করতে হবে। না, পুরোটা কেন করতে হবে? এটা দেখো, এটা করতে গেলে কি কোনটা লাগে? এটা করতে গেলে কোনটা লাগে? এই যে এইটা লাগে একটা, এটা লাগে না? আচ্ছা। হ্যাঁ জি স্যার। স্যার। এইটা লাগে। আরেকটা কোনটা লাগে? আরেকটা লাগে হচ্ছে এই যে এইটা। আচ্ছা স্যার, মানে আমাকে স্ট্রাকচারটা তো স্যার করতে হবে না আলটিমেটলি? সবগুলা করা লাগবে না, বেশ কয়েকটা করা লাগবে, ঠিক হ্যাঁ আছে? স্যার। তাহলে সেটাই তোমাকে ক্যালকুলেট করতে হলো এইটা এবং এই যে এই লাস্টের এইটা। এইটা ক্যালকুলেট করতে গেলে এইখান থেকে দেখো কোনটা লাগে। এইটা, এইটা লাগে নাকি? এই যে জি এইটা স্যার। থেকে আসবে, যেভাবে যে কয়টা লাগে আর কি। আচ্ছা, তুমি কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ওকে। এইবার দেখো, আমরা A50 স্ট্রাকচার দেখলাম। এবার আমরা দেখতে চাচ্ছি ডিআইটির মধ্যে আছে কিন্তু ডেসিমেশন ইন টাইম। তার মানে কি, টাইম ডোমেন এগুলাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। যেমন 4টা থাকলে x0, তারপরে x2, x1, x3 এইভাবে। যদি তোমাকে এই যে 8টা দেখালাম, x0, x4, x2, x2 এভাবে আসলো। বুঝতে পারছো তো এগুলা কিভাবে আসলো? একটু আগে বুঝলাম, বললাম, হ্যাঁ? জি স্যার। ওকে। এবার আমি দেখাতে চাচ্ছি ডিআইটি IA50 স্ট্রাকচারটা কেমন। এই একটু আগে যে A50 স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচার কি একই মনে হচ্ছে তোমার, নাকি কোনো পার্থক্য মনে হচ্ছে? 4 পয়েন্ট ডিআইটি A50, এই যে এটা ডিআইটি A50, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার একই না? জি স্যার, একই। একই স্ট্রাকচার। এটা আই50 কিন্তু ক্যালকুলেট করছি। আই50 ক্যালকুলেট করতে গেলে দেখো তাহলে স্ট্রাকচার সেম, শুধুমাত্র কি ডিফারেন্স? প্রথম কথা হচ্ছে আমরা ডিআইটি ইউজ করতেছি। ডিআইটি মানে হচ্ছে ডেসিমেশন ইন টাইম। তার মানে হচ্ছে এই যে সিকোয়েন্স গুলাকে অড ইভেন আমি আলাদা করে তারপরে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? জি স্যার। যেমন 4 পয়েন্ট হলে তাহলে x0, তারপরে x2, তারপরে x1, x3 এইভাবে ইউজ করতেছি। আচ্ছা, আর তুমি একটু দেখো ডিআই50 ফর্মুলাতে লাস্টে একটা 1/n দ্বারা মাল্টিপ্লাই করা আছে না? জি স্যার। 1/n। এটা আগে ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটা আগে ছিল না। এই 1/n-টা কি জিনিস? এই 1/n এর ভ্যালু কত? 1/4 হবে এখানে। এই প্রবলেমের ক্ষেত্রে 1/4, তাহলে এগুলা এখানে 1/4 আসবে। আর আর সবই ঠিক আছে, শুধুমাত্র দেখো এইখানে ছিল W20, এরকম ছিল না মাল্টিপ্লাই হিসাবে? হ্যাঁ স্যার। এখানে W20, এখানে W40, W41, এইখানে ইউজ করেছি W20 দিয়ে উপরে একটা ক্যাপ দিয়েছি, এখানে ক্যাপ দিয়েছি, এখানে ক্যাপ দিয়েছি, এখানে ক্যাপ দিয়েছি। এটার মানে হচ্ছে যখন তুমি ইনভার্স ডিএফটি করো, তখন তোমাকে যেটা ইউজ করতে হবে ডাব্লিউ, এই ডাব্লিউ এন কে এন, ডাব্লিউ এন কে ক্যাপিটাল এন, এটার মানে কি ই টু দ্য পাওয়ার মাইনাস জে টুয়াইস পাই এন কে বাই এন, তাই না? হ্যাঁ স্যার, এখানে একটা ক্যাপ দিয়েছি মানে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ক্লিয়ার আছে? যেমন W41, এটার মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস দিয়ে না, জে, সিম্পলি জে, ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই 1/4, ক্লিয়ার? বা তুমি জেনারেল ফর্মেট লিখতে পারো ডাব্লিউ ক্যাপিটাল এন উপরে এন কে ইকুয়ালস টু ই টু দ্য, মানে এই যে উপরে বার দেওয়া যেটা, ই টু দ্য পাওয়ার এক্স্যাক্টলি আগের মতো সেম, শুধু বার দিয়েছি বলে মাইনাস হবে না, ই টু দ্য পাওয়ার জে টুয়াইস পাই এন কে বাই এন। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই তাহলে তোমাকে এখানে আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে আবার ব্যাক করেছি। দেখো এখানে প্রবলেম দিয়ে 8765 এর জন্য করে আমি যেটা পেয়েছিলাম 26 এত এত, এইটাই ইউজ করে আমি আবার এখানে দেখিয়েছি যে আলটিমেটলি 8765 এ ব্যাক করা যায় এই স্ট্রাকচার। তাহলে তোমাকে আমি একটু বলতেছি, ডেসিমেশন ইন টাইম A50 এবং I50 স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম, স্ট্রাকচার সেম, মানে প্রজাপতিগুলা দেখতে একই রকম, শুধুমাত্র ওই যে তুমি যে ডাব্লিউ মানে ই টু দ্য পাওয়ার
এফএফটি এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং দ্বারা গুণ করতে হয়, এখানে ই টু দি পাওয়ার প্লাস দিয়ে গুণ করতে হয়, আর আলটিমেটলি যে রেজাল্ট আসে সেটাকে 1/n দ্বারা একটা মাল্টিপ্লাই করে দিতে হয়। ঠিক আছে? জি স্যার। আর এই স্ট্রাকচার গুলো আসলে রিপিট করে দেয়, মানে এখানে দুইটা দুইটা করে নিলা, তারপরে 4টার একটা আসলো, তুমি একটু আগে পরে দেখালাম, যদি লেংথ 8 এ যাও, এই লেংথ 8 মানে হচ্ছে 8 পয়েন্ট ডিএফটি, যেটা যেভাবে বলো, ঠিক আছে? একই কথা। তাহলে দেখো এই যে দুইটার আউটপুট থেকে আরেকটা 4টার প্রজাপতি আসলো, আর এই দুইটার আউটপুট থেকে আরেকটা চার পাখনার প্রজাপতি আসলো, এই চার পাখনার প্রজাপতি মিলে একটা 8 পাখনার একটা প্রজাপতি হলো। এইভাবে তোমাকে প্রসেসটা রিপিট করতে হবে। এখন তুমি আমাকে বলো তো, যদি 16 পয়েন্টে যাই তাহলে কি হবে? এখানে কটা থাকবে? 16 পয়েন্টে গেলে এখানে থাকবে 8টা, এরকম 8টা পার্ট হবে। 8টা পার্ট হবে। আর এখানে কয়টা, এইরকম 4 পাখনাওয়ালা কয়টা থাকবে? এখানে হ্যাঁ, এখানে ওই পাশে থাকবে 8টা পাখা, এই পাশে থাকবে 4টা পাখা, আর ওই পাশে থাকবে 2টা পাখা। এইখানে 2টা, তারপরে আরেকটা স্টেজ অ্যাড হবে, সেই স্টেজে 16টা পাখাওয়ালা একটা থাকবে। 16টা পাখাওয়ালা একটা থাকবে, হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে তোমার স্ট্রাকচার। এই আমি এখানে দেখিয়েছি মনে হয় যে 16 পয়েন্টের জন্য এরকম স্ট্রাকচার হবে। ঠিক আছে? জি স্যার। এই যে দেখো এখানে 2 পাখনাওয়ালা 8টা আসছে, 4 পাখনাওয়ালা 4টা, 8 পাখনাওয়ালা 2টা, 16 পাখনাওয়ালা একটা। এই হচ্ছে স্ট্রাকচার। এই তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। এই আমি তোমাকে আমি 5 মিনিট সময় নেব, কারণ এই টপিকটা আমি আজকে শেষ করে দিতে চাচ্ছি। দেখো ডিআইএফএফটি, এখন ডেসিমেশন ইন ফ্রিকোয়েন্সিতে যেতে চাচ্ছি। ওকে, ডেসিমেশন ইন স্যার ফ্রিকোয়েন্সিতে। আজকে থাকুক স্যার, কারণ স্যার মাথায় আর ঢুকতেছে না। আচ্ছা ঠিক আছে, মাথায় না ঢুকলে তো পড়িয়ে লাভ নেই। এই তোমরা আজ এতটুকু যা বুঝালাম এফএফটি সম্পর্কে, এটা তো বুঝতে পারলে নাকি? জি স্যার, বাসায় আরেকবার একটু দেখি। হ্যাঁ, যেহেতু আমরা স্টেজে ক্যালকুলেশন করতেছি, তাহলে ক্যালকুলেশন সংখ্যা অনেক কম লাগে, সেটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা আজকের মতো এখানেই থাকো, সবাই ভালো থাকো। ঠিক আছে? আচ্ছা স্যার। জি এই স্যার। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং জিনিসটা আসলে কঠিন না, কিন্তু তোমাকে তুমি তো এক ম্যাথমেটিক্স তোমাকে পড়তে হবে, তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম, তাই তো? জি স্যার। এখন এগুলা দেখলাম, এগুলা তোমাকে রিয়েলাইজ করতে হবে আসলে বিষয়টা কিরকম। আমার মনে হয় তুমি লেকচার শিটে এগুলা সুন্দর মতো করে দেওয়া আছে, তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। এই তোমরা কি মেয়েরা বুঝতে পারো? তোমরা মেয়েদের তো জি গলায় স্যার। মেয়েদের গলায় তো কোনো আমি জোর দেখতেছি না, সবাই চুপচাপ বসে থাকে, কারণটা কি? পরীক্ষা কিন্তু দিতে হবে, পাসও করতে হবে, রেজাল্টও ভালো করতে হবে, না হলে কিন্তু চাকরি পাবে না। ঠিক আছে? চাকরি মানে বিসিএস এর চাকরির জন্য হয়তো তোমার এটা লাগবে না, সার্টিফিকেট হলেই হবে। বিসিএস যদি পড়ালেখা করো, এখন বিসিএস এ প্রথম কথা হচ্ছে তোমরা ট্রিপলি পড়ে তোমাদের ফিল্ডে জব করবে, এটাই আমরা আশা করি। বিসিএস এ তো ইসলামের ইতিহাস পড়েও মানুষজন যেতে পারছে, তাই না? আচ্ছা, তারপরে তুমি যদি যাও, ওকে, আমি সমস্যা মনে করছি না, যেতে পারো, যাও, কারণ ওখানেও সব ফিল্ডেরই কিছু কিছু লোক দরকার বিসিএস এও। কিন্তু বাস্তবতাটা হচ্ছে তোমাদের ব্যাচ থেকে বিসিএস এ ধরো সব মিলিয়ে তো বিসিএস এ কতজন আমি জানি না, 2000 বা 1000-এর মতো নেই সারা বাংলাদেশ থেকে। তোমাদের ব্যাচ থেকে 2 জন, 1 জন, 5 জন, এর বেশি তো না, 10 জনই তোমাদের ব্যাচ থেকে বিসিএস এ গেলে, আর অন্য সবার তো তোমাদের নিজেদের ফিল্ডেই জব করতে হবে, অথবা ব্যাংকে যেতে হবে। আবার ব্যাংকের চাকরি, তুমি যদি মানে আইটি ডিভিশনে থাকো তাহলে ঠিক আছে, কিন্তু তোমাদেরকে তো আমরা আর কি ট্রিপলিতে টাকা গোনার জন্য ব্যাংকে পাঠাতে চাচ্ছি না, মানে সামনে বসে বসে টাকা গুনে মানুষকে নিবা, এইটা তো আমরা শিখাচ্ছি না। সুতরাং ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তুমি রিলেটেড ফিল্ডে জব করতে পারবে। ঠিক আছে? জি স্যার। একটু পড়ালেখার কথা চিন্তা করা শুরু করো, কেরিয়ারও তো সামনে চলে আসতেছে, এই তো আর কিছুদিন পরে চলে আসবে। অলরেডি যদি করোনা না থাকতো এতদিনে 4th ইয়ারে চলে যেতে না তোমরা? এটা তো 4th ইয়ারে থাকার কথা ছিল তোমাদের, না? জি জি স্যার, স্যার। 4-1 চলতো এখন, তাই তো? 4-1 চলতো, 4-1 যদি চলতো তার মানে কি এই বছর শেষেই তোমাদের চাকরির চিন্তা ভাবনা করা লাগতো। সুতরাং একটু পড়ালেখা করো, বাসায় গেছো ভালো কথা, মায়ের হাতের রান্না খাচ্ছ, আর শুধু রান্না খেয়ে শুধু ঘুমাইলে হবে না, একটু পড়ালেখাও করো। কোনো কিছু না বুঝলে ক্লাসে কোশ্চেন করো। কখনো তো আমি
কোশ্চেন করতে কাউকে দেখছি না খুব একটা। করলে আমি ধরে নিচ্ছি যে তোমরা খুব সুন্দর মতো সবকিছু বুঝতেছো, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই হয়তো মনোযোগ দিয়ে আমার কথা শুনছও না। সুতরাং তোমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। তোমরা ভার্সিটিতে পড়ো এবং বড় হয়ে গেছো আর কি। 1 বছর পরে তোমরা এখন তো 4 ইয়ার অনার্স কমপ্লিট করে সবাই চাকরিতে যাওয়ারই কথা। মাস্টার্স না, মানে মাস্টার্স হয়তো যে হায়ার স্টাডিতে যাবে তার মাস্টার্স করা উচিত। অন্য সবাই কেন 1 বছর নষ্ট করবা? চাকরিতে গিয়ে 1 বছর পরে প্রমোশন টমোশন পেয়ে দেখা যাবে যে তুমি অনেক উপরে চলে যেতে পারবা। মানে আমি বলছি অনার্স করেই